হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের মডিউল 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি নির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে কি বলা হচ্ছে যে মৌলিক কর্তব্য কিন্তু ভারতের সংবিধান যখন লেখা হয়েছে বা যখন কার্যকর হয়েছে, যে 1950 সালে 26শে জানুয়ারি থেকে যে ভারতের সংবিধান কার্যকর হয়েছে, তখন কিন্তু মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে মৌলিক কর্তব্য কিন্তু সংযোজিত হয়েছে। তবে মূল সংবিধানে সেটাই বলা হচ্ছে দেখো, তবে মূল সংবিধানে মৌলিক কর্তব্যের বিষয়টি আলাদাভাবে লিপিবদ্ধ করা না হলেও ভারতের সংবিধান প্রস্তাবনাটি যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে সেখানে নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখ আছে। তবে মৌলিক কর্তব্যসমূহের আইনগত মর্যাদা নিয়ে প্রশ্ন থাকলেও দেশের শীর্ষ আদালত বিভিন্ন রায়ে একাধিকবার মৌলিক কর্তব্যের সাংবিধানিক মর্যাদাকেই প্রতিস্থাপন করেছে। এখানে পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা। সেখানে কি বলা হচ্ছে দেখো, মৌলিক কর্তব্যের মর্যাদা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট প্রদত্ত কিছু মামলার প্রসঙ্গ উত্থাপন করা দরকার। সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত বিভিন্ন রায়ে সুপ্রিম কোর্ট মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিষয়ে পরিষ্কার বক্তব্য তুলে ধরেছে। যেমন প্রথমেই কি বলা হচ্ছে দেখো, চন্দ্রভবন বোর্ডিং বনাম মহীশূর রাজ্য মামলা যেটা হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। সেখানে কি বলা হচ্ছে দেখো, মৌলিক কর্তব্যসমূহ সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে 1969 সালে চন্দ্রভবন বোর্ডিং বনাম মহীশূর রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট বলে যে সংবিধানে শুধু অধিকার দেওয়া আছে, দায়িত্ব দেওয়া নেই, এমন ধারণা ভুল। তৃতীয় অধ্যায়ের আওতায় প্রদত্ত অধিকারসমূহ যেমন মৌলিক, ঠিক তেমনভাবেই চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক বিষয়গুলিও দেশের প্রশাসনের প্রশ্নে সমান গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলা হচ্ছে AIIMS ছাত্র সংগঠন বনাম AIIMS মামলা, যেটা 2001 সালে হয়েছিল। এখানে কি বলা হচ্ছে যে এইমস ছাত্র সংগঠন বনাম এইমস মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে মৌলিক কর্তব্য পালনের ক্ষেত্রে আদালতের পক্ষে ততটা সুস্পষ্ট নির্দেশ দেওয়া কঠিন যতটা সম্ভব মৌলিক অধিকারের প্রশ্ন রক্ষায়। কিন্তু সংবিধানের 4th অধ্যায়ে 51 ক ধারার কথা ভুললে চলবে না। এখানে মৌলিক শব্দটি ব্যবহার করা হয়েছে যেমনটি হয়েছে 3য় অধ্যায়, যেখানে অধিকার শব্দটির আগে মৌলিক শব্দটি ব্যবহার করেছেন সংবিধান প্রণেতারা। কাজেই 51 ক ধারা সুনির্দিষ্টভাবে মৌলিক অধিকার নির্দিষ্ট করে না দিলেও প্রতিটি নাগরিকের কর্তব্যের সমষ্টিগত রূপই হল সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কর্তব্যের প্রতিফলন। পরের পয়েন্ট হচ্ছে ভারত সরকার বনাম নবীন জিন্দাল মামলা। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য পেড ব্যাচ চলছে, অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 00525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস প্রোভাইড করা হয়। PDF নোটসটা 2টো ভাষায় প্রোভাইড করা হয়, বেঙ্গলি এবং ইংলিশ। 2টো ভার্সানে PDF নোটস প্রোভাইড করা হয়। আর 3 মাসে সিলেবাস কমপ্লিট করানো হবে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া তোমরা যারা ইউটিউবে দেখছো, তোমরা 50% প্রায় 50% ক্লাস তোমরা ফ্রিতে ইউটিউবে দেখতে পাবে। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। যাই হোক, এই পয়েন্টটা তোমরা বুঝে নাও। এখানে কি বলা হচ্ছে দেখো, ভারত সরকার বনাম নবীন জিন্দাল মামলায় সুপ্রিম কোর্ট বলেছেন যে ব্যক্তির কর্তব্য পালন
করে ব্যক্তি কর্তব্য পালন করে নিজের সামাজিক এবং পরিবেশগত আবহে অথবা অনুসরণীয় ব্যক্তির প্রভাবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, কিংবা আইন অনুযায়ী শাস্তি পাবার ভয়। কর্তব্য পালনে নাগরিকদের বাধ্য করতে প্রয়োজন মতো উপযুক্ত আইন প্রণয়ন করা জরুরি। নেক্সট আছে দেখো, ভারত সরকার বনাম জর্জ ফিলিপ মামলা, যেটা হয়েছিল 2006 সালে। ভারত সরকার বনাম জর্জ ফিলিপ মামলায় সুপ্রিম কোর্ট মৌলিক কর্তব্য প্রসঙ্গে এই অভিমত ব্যক্ত করেছে যে সংবিধানের 4th অধ্যায়ে অন্তর্নিহিত উদ্দেশ্য ও মূল নীতি অনুপন্থী ভূমিকা গ্রহণ না করে পরিপন্থী সিদ্ধান্ত ঘোষণা করা আদালতের উচিত নয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভার্মা কমিটির পর্যবেক্ষণ। সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহকে কার্যকর করার জন্য 1999 সালে বিচারপতি JS ভার্মার নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি মৌলিক কর্তব্যসমূহকে কার্যকর করার জন্য সহায়ক কতগুলি আইনকে চিহ্নিত করে। এগুলি হলো কি দেখো, 1 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, জনপ্রতিনিধিত্ব আইন 1951। এই আইন অনুযায়ী দুর্নীতিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত কোনো সংসদ সদস্য কিংবা রাজ্য আইনসভার কোনো সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে দুর্নীতিমূলক কার্যকলাপ হলো ধর্মীয় আবেদনের ভিত্তিতে ভোট চাওয়া, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা প্রভৃতির ভিত্তিতে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিবাদ সৃষ্টি ইত্যাদি। তারপরের পয়েন্ট বলা হচ্ছে দেখো, নাগরিক অধিকার সুরক্ষা আইন 1955। এই আইনে জাতি ধর্ম সম্পর্কিত অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা করে। বেআইনি কার্যকলাপ আইন 1967। আইন বলছে এই আইনে সাম্প্রদায়িক সংগঠনকে বেআইনি সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে। তারপরে দেখো, জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন 1971। এই আইনের মাধ্যমে ভারতের সংবিধান জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান প্রদর্শনকে প্রতিরোধ করার ব্যবস্থা করা হয়েছে। তারপর বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972। এই আইনের মাধ্যমে বিরল এবং বিপন্ন প্রজাতির জীবজন্তুর ব্যবসাকে নিষিদ্ধ করা হয়েছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর।